আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, জয় এবং এ আরাফাতের আরেকটি ষড়যন্ত্রের তথ্য ফাঁস। সাবেক প্রধান বিচারপতি ওবায়দুল হাসানকে সঙ্গে নিয়ে ভয়ঙ্কর ষড়যন্ত্র চলছিল। কথা ছিল হবে জুডিশিয়ালি কু। আর এই ষড়যন্ত্রের পেছনে ছিলেন প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যা শেখ হাসিনার ছেলে সজীব অজেদ জয় এবং সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত। এই জুডিশিয়াল কুয়ের পরিকল্পনার তথ্য পেয়ে যান সেনাবাহিনীর গোয়েন্দারা। তাদের দেয়া তথ্য পেয়ে ষড়যন্ত্র রুখে দিয়েছে শিক্ষার্থীরা। এই ষড়যন্ত্র সফল হলে গতকালই ভয়ানক একটি রক্তপাত হতো এবং আমাদের দ্বিতীয় প্রজন্মের স্বাধীনতা সেটি নস্যাৎ হয়ে যেত। আওয়ামী লীগ সরকার আবারও দেশে ফিরে আসতো। একটি অরাজকতা সৃষ্টি হতো। দেশে রক্তের বন্যা এবং মানুষের লাশের পর লাশ পড়ত। এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ থাকবে। সম্পূর্ণ সংবাদটি দেখতে ভিডিওটি না টেনে দেখতে থাকুন। এরপর জানিয়ে দিব গোপালগঞ্জের ঘটনায় যা জানালো আইএসপিআর। গোপালগঞ্জ সদর উপজেলা গোপীনাথপুরে বিক্ষোভকারীরা ধারালো অস্ত্র দিয়ে সেনাটহল দলের উপর হামলা চালিয়েছে। এ সময় ৩ জন অফিসার, ১ জন জুনিয়র কমিশন অফিসার এবং ৫ জন সেনা সদস্য আহত হয়েছে। এতে ঘটনাস্থলে অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে। এবারে জানাবো, ছাত্র জনতার অভ্যুত্থানকে ব্যর্থ করার অপতৎপরতা চলছে। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, ছাত্র জনতার অভ্যুত্থানের বিজয়কে প্রশ্নবিদ্ধ এবং কালিমালিপ্ত করার বহুমাত্রিক অপতৎপরতা বাংলাদেশে চলছে। সবাইকে সতর্ক থাকতে হবে। সবাই যে যার জায়গা থেকে সতর্ক থাকুন, দেশকে বাঁচান। এবারে জানাবো, প্রধান বিচারপতি হিসেবে আজ শপথ নেবেন সৈয়দ রেফাত আহমেদ। দেশের ২৫তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন হাইকোর্ট বিভাগের বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। শনিবার ১০ আগস্ট রাতে রাষ্ট্রপতির আদেশক্রমে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়। রোববার ১১ আগস্ট সকালেই প্রধান বিচারপতি হিসেবে তার শপথ নেওয়ার কথা রয়েছে। এদিকে এসপি এবং ওসিদের নতুন নির্দেশনা। থানা কার্যক্রম পুনরুদ্ধার এবং আইন শৃঙ্খলা রক্ষায় সব পুলিশ সুপার এবং থানার অফিসার ইনচার্জ ওসি প্রতিটি থানা এলাকায় নাগরিক নিরাপত্তা কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে সব তথ্য জানিয়েছে পুলিশ হেডকোয়ার্টার্স। এবং সর্বশেষ জানিয়ে দিব, বিজয় নস্যাতে দেশি বিদেশি চক্রান্ত চলছে, বলছেন প্রিন্স। ছাত্র আন্দোলনের বিজয় নস্যাৎ করতে বিচার বিভাগেও ষড়যন্ত্র সহ দেশি বিদেশি নানা চক্রান্ত চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট ইমরান সালেহ প্রিন্স। শনিবার ১০ আগস্ট বিকেলে শেরপুরে জেলা বিএনপির কার্যালয়ে এক মতবিনিময় সভায় এই অভিযোগ করেছেন তিনি। প্রিয় দর্শক, তিনি বলেছেন, বিএনপির নেতাকর্মীরা সতর্ক থাকুন। আপনারা এখনই শান্তিতে ঘুমিয়ে পড়বেন না। দেশে যে কোনো সময় অরাজকতা সৃষ্টি হতে পারে। শক্ত হাতে দমনের জন্য প্রস্তুত থাকুন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। আর এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে আমাদের সংবাদটি দেখছেন। এবারে বিস্তারিত। জয় আরাফাতের আরেকটি ষড়যন্ত্রের তথ্য ফাঁস। সাবেক প্রধান বিচারপতি ওবায়দুল হাসানকে সঙ্গে নিয়ে ভয়ঙ্কর ষড়যন্ত্র চলছিল। কথা ছিল হবে জুডিশিয়াল কু। আর এই ষড়যন্ত্রের পেছনে ছিলেন প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করা ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত। এই জুডিশিয়াল কুয়ের পরিকল্পনার তথ্য পেয়ে যান সেনাবাহিনীর গোয়েন্দারা। তাদের দেয়া তথ্য পেয়ে ষড়যন্ত্র রুখে দিয়েছে শিক্ষার্থীরা। শনিবার ১০ আগস্ট এমন কথা জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অফিসিয়াল ফেসবুক গ্রুপ। সেখানে পোস্টটি করেন সমন্বয়ক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কের বরাতে ওসমান গনি নাহিদ তার ভেরিফাইড আইডিতে একটি পোস্ট করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে করা ওই পোস্টে এমনটি দাবি করা হয়েছে ওই সমন্বয়কের। ষড়যন্ত্র ফাঁস শিরোনামে তিনি তার টাইমলাইনে যা লিখেছেন তা হুবহু তুলে ধরা হলো আপনাদের
জানার জন্য। প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের পদত্যাগের নেপথ্যে কঠিন ষড়যন্ত্র ফাঁস হয়ে গেছে। শেখ হাসিনাকে যেভাবে তার সাবেক প্রধান বিচারপতি সিনহা অবৈধ ঘোষণা করতে চেয়েছিলেন, ঠিক তেমনি ষড়যন্ত্র করছিলেন ওবায়দুল হাসান সহ কয়েকজন। যে রিপোর্ট এখনো মিডিয়া প্রকাশ করেনি তা হচ্ছে নিম্নরূপ। সজীব ওয়াজেদ জয় এতদিন আপনার সঙ্গে আমি নাই মা নাই বলে হঠাৎ শুক্রবার রয়টার্সকে বলেছে তার মা পদত্যাগ করেনি। এটি একটি পরিকল্পিত ঘোষণা ছিল, যা বোঝা গেছে আজ। সেনাবাহিনীর নিচের দিকের অফিসারেরা যদি জনগণের পক্ষে না থাকতো তাহলে আজকে আরেকটা রক্তের বন্যা বয়ে যেত। আজকেও সেনাবাহিনী ছোট অফিসারেরা রক্তক্ষয়ী সংঘর্ষ থেকে ছাত্র জনতাকে বাঁচিয়েছে। আজকে একটা কুয়ের প্ল্যান ছিল জয় এবং আরাফাতের, কিন্তু ঠিক সময় সেনাবাহিনীর গোয়েন্দারা ছাত্রদের কাছে তথ্য ফাঁস করে দেয়। এই তথ্য জানার পরে জুডিশিয়াল কু রুখে দেয় আন্দোলনরত ছাত্রছাত্রীরা। জয় আর আরাফাত তাদের গাইডের গোপন প্ল্যান ছিল এইরকম। ডক্টর মোহাম্মদ ইউনুস যখন রংপুরে আবু সাইদের বাড়ি পরিদর্শন এবং কবর জিয়ারতের জন্য যাবেন, তারপর উনার হেলিকপ্টার যখন আকাশে থাকবে, ঠিক এই সময় হাইকোর্টের অ্যাপিলিয়েট ডিভিশনের বিচারপতিরা ফুলকোর্ট বসিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকারকে অবৈধ ঘোষণা করবেন। সঙ্গে সঙ্গে এই কুয়ের সঙ্গে জড়িত সেনাবাহিনীর 25 কর্মকর্তা, চাকরি থেকে কর্মবিরতিতে থাকা দুর্নীতিবাজ পুলিশের একটি দল রাজধানীতে হট্টগোল শুরু করবে, আর শেখ হাসিনা ভারত থেকে বাংলাদেশে চলে আসবেন এবং সঙ্গে সঙ্গে আওয়ামী লীগের আত্মগোপনে থাকা নেতাকর্মীরা মাঠে চলে আসবেন। এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য প্রধান বিচারপতি সরকারের সঙ্গে কোনো আলোচনা না করে হঠাৎ 57 জন বিচারপতিকে নিয়ে জরুরি মিটিংয়ের ডাক দেন। ক্রলে জরুরি মিটিং ডাকা সংবাদ দেখে দর্শকেরা কনফিউজড হয়ে পড়েন, কিন্তু আগে থেকে গোপন খবর পাওয়া ছাত্র জনতা সকাল 9টার আগেই চতুর্দিক থেকে ছুটে এসে হাইকোর্ট ঘেরাও করে। সেনাবাহিনীর সমর্থনে প্রধান বিচারপতি পিছু হটতে বাধ্য হয় এবং পালিয়ে থাকে। মিটিং স্থগিত হয়। ছাত্ররা বিচারপতির বাসা ঘেরাও করে রাখে। সেনাবাহিনী শৃঙ্খলা রক্ষার আবরণে সেখানে ছিল। পদত্যাগপত্র সরকারকে দেওয়া হয়েছে নিশ্চিত হয়েছে ছাত্ররা। এরপর হাইকোর্ট এবং বাসভবন ত্যাগ করে। এই ঘটনার সঙ্গে জড়িত আপিল বিভাগের আরও 5 জন বিচারপতিকে পদত্যাগ করতে বলা হয়। গোপালগঞ্জের ঘটনায় যা জানালো আইএসপিআর। গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুরে বিক্ষোভকারীরা ধারালো অস্ত্র দিয়ে সেনা টহল দলের উপর হামলার ঘটনায় 3 জন অফিসার, 1 জন জুনিয়র কমিশন অফিসার এবং 5 জন সেনা সদস্য আহত হয়েছেন। এতে ঘটনাস্থলে অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে। শনিবার 10 আগস্ট আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এর এক প্রেস বিজ্ঞপ্তিতে সব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, গোপালগঞ্জের সদর উপজেলার গোপীনাথপুরে বিক্ষোভকারীরা ধারালো অস্ত্র দিয়ে সেনা টহল দলের উপর হামলা চালিয়েছে। বিক্ষোভকারীরা গোপালগঞ্জ ঢাকা মহাসড়ক অবরোধ করে রাখলে প্রাথমিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য দায়িত্ব পালনরত সেনাবাহিনীর 2টি টহল দল ঘটনাস্থলে গমন করে। এ সময় উত্তেজিত বিক্ষোভকারীরা সেনা টহল দলের উপর ইটপাটকেল ছুটতে থাকে এবং দেশীয় অস্ত্র দিয়ে টহল দলের সদস্যদের আঘাত করলে 3 জন অফিসার, 1 জন জুনিয়র কমিশন অফিসার এবং 5 জন সেনা সদস্য আহত হয়। উল্লেখ্য, উক্ত ঘটনা আহত সেনা সদস্যগণ আশঙ্কামুক্ত এবং চিকিৎসাধীন রয়েছে। এছাড়াও তারা সেনাবাহিনীর একটি গাড়ি পুড়িয়ে দিয়েছে এবং 2টি গাড়ি ভাঙচুর করে। এ সময় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য সেনা টহল দল 4 রাউন্ড অ্যামুনিশন ফায়ার করে। পরিস্থিতির তীব্রতা পরিলক্ষিত হয়। ইতিমধ্যে ঘটনাস্থলে অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে। ছাত্র জনতার অভ্যুত্থানকে ব্যর্থ করার অপতৎপরতা চলছে। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলছেন, ছাত্র জনতার অভ্যুত্থান বিজয়কে প্রশ্নবিদ্ধ এবং কালিমালিপ্ত করার বহুমাত্রিক অপতৎপরতা বাংলাদেশে চলছে। এর বিরুদ্ধে ছাত্র জনতাকে সতর্ক থাকতে হবে। তিনি বলেন, নতুন এই সরকারকে ব্যর্থ করার বহুমুখী তৎপরতা চলছে। এসব অশুভ তৎপরতার বিরুদ্ধে দেশবাসীকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে। এ সময় তিনি বলেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারকে স্বাগত জানান এবং আশাবাদ ব্যক্ত করে বলেন, এ সরকার গণজাগরণ এবং গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ধারণ করবে।
প্রধান বিচারপতি হিসেবে আজ শপথ নেবেন সৈয়দ রেফাত আহমেদ। দেশের 25তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন হাইকোর্ট বিভাগের বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। শুক্রবার 10 আগস্ট রাতে রাষ্ট্রপতির আদেশক্রমে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়। রোববার 11 আগস্ট সকালে প্রধান বিচারপতি হিসেবে বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের শপথ নেবেন বলে সুপ্রিম কোর্টের প্রশাসন সূত্র থেকে জানা গেছে। বিচারপতি রেফাত আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইনশাস্ত্রে স্নাতক ডিগ্রি অর্জন করেন। 1983 সালে তিনি অক্সফোর্ড ইউনিভার্সিটি ওয়াদাম কলেজে স্নাতকোত্তর সম্পন্ন করেন। তিনি ফ্লেচার স্কুল অব ল অ্যান্ড ডিপ্লোমেসি অব টাফটস ইউনিভার্সিটিতে মাস্টার্স এবং পিএইচডি সম্পন্ন করেন। সৈয়দ রিফাত আহমেদ 1984 সালে ঢাকা জেলা আদালতের আইনজীবী হিসেবে নিবন্ধিত হন। তিনি 1986 সালে হাইকোর্ট বিভাগের আইনজীবী হিসেবে নিবন্ধিত হন। তিনি হংকং এবং ওয়াশিংটন ডিসিতে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার হিসেবে কাজ করেছেন। তিনি 27 এপ্রিল 2003 সালে বাংলাদেশ হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি নিযুক্ত হন। 27 এপ্রিল 2005 সালে তিনি হাইকোর্ট বিভাগের স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পান। এরপর থেকে হাইকোর্ট বিভাগেই দায়িত্ব পালন করে আসছেন তিনি। বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এবং সাবেক অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার সৈয়দ ইশতিয়াক আহমেদের ছেলে এবং তার মা জাতীয় অধ্যাপক সুফিয়া আহমেদ।